নাম নিয়ে শুরু হোক আজকের পর্ব। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আমার মতো আপনাদের অনেকেরই ড্রিম ডেস্টিনেশন হচ্ছে এই কেদারনাথ ধাম। কিভাবে খুব সহজেই পৌঁছবেন কেদারনাথ ধামে, কিভাবে ঘুরে দেখবেন, বেস্ট বাজেট ফ্রেন্ডলি ট্যুর কিভাবে করবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, ইচ অ্যান্ড এভরিথিং এ টু জেড আপডেট আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। আজকে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সকলের সাথে। এই পর্ব দেখার পর আপনাদের মনে কেদার ভ্রমণ সম্পর্কিত কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকবে না, এটুকুনি গ্যারান্টি দিচ্ছি। চলুন বেশি না বলে কথা শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও। আমি সুপ্রভাত, আপনারা দেখছেন মজার ব্লগ। মজার ব্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। কেদারনাথ ভ্রমণের কথা মাথায় এলেই আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে একটা প্রপার প্ল্যানিং। অন্যান্য ট্যুরের মতো উঠলো বাইতো কটকচাই করলে কিন্তু আপনারাই অসুবিধায় পড়বেন এই কেদারনাথ ভ্রমণে। প্রথমেই বলে রাখি কিভাবে করবেন প্রপার প্ল্যানিং। প্ল্যানিং এর একেবারে শুরুতে আপনারা ডিসাইড করুন কোন সময় আপনারা যেতে চাইছেন, পিক সিজনে না যখন ভিড়ভাড়টা থাকবে না সেরকম সময় যেতে চাইছেন, কজন মিলে যেতে চাইছেন, সেই বুঝে কিন্তু ঝটপট ট্রেনের টিকিটটা কেটে ফেলবেন। এবং ট্রেন হাওড়া থেকে তিনটেই রয়েছে, উপাসনা, কুম্ভ, দুন। আপনারা কিন্তু যে কোনো একটা টিকিট করে নিতে পারেন। আপ ডাউন দুটোই, অর্থাৎ ফেরার দিনও ক্যালকুলেশন করে কিন্তু একবার টিকিটটা করে নেবেন, কোনো রকম কোনো রিস্ক নেবেন না। ট্রেনের টিকিট ফিকিট সবকিছু যদি ঝামেলা আপনাদের মিটে যায় তাহলে কিন্তু সেই দিন অর্থাৎ ট্রেন থেকে নামার পর আপনারা কোথায় থাকবেন সেটা কিন্তু আগে থেকে বুক করতে পারেন। আপনারা ডেলি রিটার্নিং রুম নিতে পারেন অথবা যে কোনো হোটেল বুক করে রাখতে পারেন। কিন্তু কেদারনাথের জন্য বা গৌরীকুণ্ডের জন্য কিন্তু আগে থেকে বুকিং করার কোনো রকম কোনো দরকার নেই। আপনারা গিয়ে অন স্পট প্রচুর হোটেল টোটেল পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা চিন্তা মুক্ত। এরপরে থার্ড যেটা আপনাকে একটু মাথায় রাখতেই হবে, রেজিস্ট্রেশন ঘর থেকে করে নিয়ে যাবেন। এমন কিছু একটা বিগ ডিল নয়, নিজে ঘরে বসে করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা প্রসেস আপনাদেরকে সামান্য করে দেখিয়ে দেবো। যদি আপনারা কমেন্টে চান তাহলে একটা ডিটেল প্রসেসও দেখিয়ে দিতে পারি পরের ভিডিওতে। ল্যাপটপে বসে অথবা সাইবার ক্যাফে থেকে ইজিলি নিজেদের আধার কার্ড, সামান্য কিছু ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা আগে থেকেই অনলাইন রেজিস্ট্রেশন যতজন যাবেন প্রত্যেকের করে নিতে পারেন খুব ইজিলি। এত কিছু করার পরে কিন্তু প্রপারলি আপনারা কিন্তু হাঁটাহাঁটি শুরু করুন, কেননা নইলে কিন্তু ওখানে গিয়ে একবার তালগোল পাকিয়ে যাবে। এত বেশি পরিমাণে হাঁটা, এত কষ্টের জার্নি। যারা হেঁটে উঠবেন ভাবছেন তারা কিন্তু রেগুলার বেসিস হাঁটা প্র্যাকটিস করতে শুরু করে দিন। প্রি প্ল্যানিং পুরোপুরি ডান, মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন যে কেদারনাথ মন্দির যাবেন, হাঁটাহাঁটি করছেন, কেনাকাটিও কমপ্লিট। কিন্তু কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস নিতেই হবে আপনাদেরকে সেটা একটু জানিয়ে রাখি। আধার কার্ড প্রতি মেম্বারের অবশ্যই ক্যারি করবেন, অরিজিনাল, এটা কিন্তু সব জায়গায় চেকিং হয়। এবং এছাড়াও যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা বের করে ফেলেছেন, যেটা গৌরীকুণ্ড কেদারনাথে চেকিং হতে পারে, তার কিন্তু একটা হার্ড কপি নিয়ে নেবেন, অর্থাৎ জেরক্স করে রাখবেন। অনলাইনেও চেকিং হয়, মোবাইল দেখালেও ছেড়ে দেয়, কিন্তু তার একটা হার্ড কপি রাখাটা জরুরি, আপনারা রেখে দেবেন সঙ্গে, কোনো অসুবিধা নেই। এছাড়া আধার কার্ডের জেরক্স এবং নিজেদের পাসপোর্ট সাইজ ফটো 2-3 কপি কিন্তু ক্যারি করার চেষ্টা করবেন সবসময়। এবার আসে ওষুধ পালার ব্যাপারে। নিজেদের যে সমস্ত প্রয়োজনীয় ওষুধ সেগুলো তো রাখবেনই, তার সাথে জ্বরের ওষুধ, বমির ওষুধ, কাটাছেঁড়ার ওষুধ, পেন কিলার, এগুলো কিন্তু নিতে একেবারেই ভুলবেন না। এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট ভলিনি স্প্রে, যেটা কিন্তু আপনি এত হাঁটবেন তো আপনার অনেকটা রিলিফ দেবে এই ভলিনি স্প্রে। এছাড়াও হাঁটা চলার ক্ষেত্রে ক্যালোরি গেনের জন্য আপনারা কিন্তু বেশ কিছু চকলেট ক্যারি করতে পারেন, চুইং গাম ক্যারি করতে পারেন। যদি কেউ ফ্রুটস চান তো ফ্রুটস তো নিতেই পারেন, তার মধ্যে ড্রাই ফ্রুটস হলে তো কথাই নেই। তো নিজেদের প্রয়োজন মতো এই সমস্ত জিনিসগুলো গ্যাদার করে চলুন রওনা দিই সবাই মিলে কেদারনাথের উদ্দেশ্যে। কেদারনাথ ধাম যাত্রা ট্যুর প্ল্যানটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। ডে 1 হাওড়া থেকে শুরু করবো ট্রেন জার্নি, সারাদিন সারা রাত ট্রেনেই কাটাবো। ডে 2 বিকেল পর্যন্ত আমরা ট্রেনে থাকবো, তারপরে কিন্তু আমরা সেদিন নাইট স্টে করবো হরিদ্বারে। ডে 3 হরিদ্বার থেকে শেয়ার গাড়ি করে কিন্তু আমরা রওনা দেব প্রথমে সোনপ্রয়াগ এবং তারপরে কিন্তু আমরা চলে যাব গৌরীকুণ্ডে। তৃতীয় দিনের নাইট স্টে হবে কিন্তু গৌরীকুণ্ডতেই। ডে 4 আমাদের মেন ডে, গৌরীকুণ্ড থেকে হাঁটা লাগাবো কেদারনাথের উদ্দেশ্যে, কেদারনাথেই হবে চতুর্থ দিনের নাইট স্টে। ডে 5 আমরা কিন্তু কেদারনাথ থেকে নেমে আসবো প্রথমে গৌরীকুণ্ড, দেন গৌরীকুণ্ড থেকে শত কষ্টতে হলেও আমরা কিন্তু পৌঁছে যাব সোনপ্রয়াগ। সোনপ্রয়াগেই হবে কিন্তু আমাদের পঞ্চম দিনের নাইট স্টে। যদি আপনাদের কেদারনাথ দর্শনের শুধু টার্গেট থাকে তাহলে কিন্তু এখানে আপনার ট্যুর শেষ। সোনপ্রয়াগ থেকে আপনারা পরের দিন আবার শেয়ার গাড়ি করে পৌঁছে যাবেন হরিদ্বার। এখান থেকে কিন্তু আপনারা হরিদ্বার ঋষিকেশের আশেপাশে সাইট সিনিং করে একদিনের ছুটি কাটিয়ে আপনারা কিন্তু আবার রওনা দিতে পারেন হাওড়ার উদ্দেশ্যে। যদি আপনাদের এক্সটেন্ডেড ট্যুর প্ল্যান থাকে, অর্থাৎ বদ্রীনাথ, তুঙ্গনাথ থাকে, তাহলে কিন্তু ডে 5 এ সোনপ্রয়াগে নাইট স্টে করার পর ডে 6 আপনারা কিন্তু বদ্রীনাথ অথবা তুঙ্গনাথের উদ্দেশ্যে মুভ করতে পারেন। হাওড়া থেকে আপনাদের পছন্দ মতো ট্রেনে চেপে আপনারা কিন্তু জার্নি শুরু করে দিয়েছেন অলরেডি। যারা খরচা বাঁচাতে চাইবেন অবভিয়াসলি জেনারেলে ট্রাভেল করবেন অথবা স্লিপারে ট্রাভেল করবেন। বাকিরা যারা ফ্যামিলি নিয়ে যাবেন বা একটু ভালোভাবে যেতে চাইছেন তারা কিন্তু এসি থার্ড ক্লাস অথবা কমপক্ষে ইকোনমি পর্যন্ত কিন্তু প্রিফার করার চেষ্টা করবেন। সুন্দর করে আপনারা মুভ করবেন। পরের দিন ডে আফটার আপনারা ওই 4টে 4:30-র মধ্যে কিন্তু হরিদ্বার পৌঁছে যাবেন। এবার অনেকে বলবেন যে আমি হরিদ্বারে যাবো না, ঋষিকেশে যাবো, একটা কনফ্লিক্ট থাকবে। তো তাদের জন্য বলে রাখি, হরিদ্বার থেকে কিন্তু শেয়ার গাড়ির ফেসিলিটিটা ভালো।
ঋষিকেশ থেকে বাসের ফেসিলিটিটা ভালো। যারা শেয়ার গাড়িতে যেতে চাইছেন তারা হরিদ্বারে নামবেন, বাসে করে যেতে চাইলে অবশ্যই কিন্তু ঋষিকেশে নামবেন। তবে তবে আমি বলবো শেয়ার গাড়ি করে মুভ করাটা বেটার। এবার আপনারা বলবেন যে কেন শেয়ার গাড়ি করেই যাবো? শেয়ার গাড়ি করে যাওয়ার এইটুকুনি ফেসিলিটি হচ্ছে যে রাস্তা পথে যে সঙ্গম স্পট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু শেয়ার গাড়ি আপনাকে 5 থেকে 10 মিনিট করে টাইম দেবে আপনি একটু এক্সপ্লোর করার। কিন্তু বাসে করে গেলে এগুলো কিন্তু থ্রু বেরিয়ে যাবে। সুতরাং একই ভাড়ায় যখন আমি যাব, অবশ্যই শেয়ার গাড়ি করে যাওয়াটাই বেস্ট। আপনার যদি কোনো এমার্জেন্সি হয়, বমি টমি পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই গাড়ি একটু দাঁড়াবে, কিন্তু বাস দাঁড়াবে না, নন স্টপ বেরিয়ে যাবে। সুতরাং আমার পার্সোনাল ওপিনিয়নে হরিদ্বার পর্যন্ত পৌঁছন, শেয়ার গাড়ি ধরুন, রওনা দিন আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্য কেদারনাথের উদ্দেশ্যে। হরিদ্বারে পৌঁছে থাকার ব্যাপারটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। যদি আপনারা রেলওয়ে রিটার্নিং রুমে থাকতে চান, তাহলে যখন আপনারা ট্রেনের টিকিট বুক করেছিলেন কনফার্ম পিএনআর নাম্বার দিয়ে কিন্তু ইমিডিয়েট আপনারা কিন্তু বুকিং করে নেবেন। ওই রেলওয়ে যে রিটার্নিং রুম রয়েছে সেখানে ডরমেটরি হতে পারে বা সিঙ্গেল রুমের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন, আপনারা কিন্তু সিট পেয়ে যাবেন। অথবা যদি আপনারা এসব না পান, জাস্ট হরিদ্বার স্টেশনের অপোজিটেই প্রচুর ভালো ভালো হোটেল আছে। মোটামুটি 500, 700, 1000, 1200 মধ্যে কিন্তু ভালো ভালো রেটের হোটেল পেয়ে যাবেন। তো আপনারা যেভাবে যাচ্ছেন সে অ্যাকর্ডিং কিন্তু রুম নিয়ে নেবেন। হরিদ্বার পৌঁছে গেলেন, রুম টুম নেওয়া ডান। এরপরে কিন্তু ঝটপট চলে যান হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে জাস্ট ডান দিকে যদি এগিয়ে যান বেরিয়েই মিনিট 3-4 গেলে কিন্তু সুমোর যে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড বলা চলে সেই শেয়ার গাড়ি স্ট্যান্ডে আপনারা পেয়ে যাবেন। আগে ভাগে যতজন যাচ্ছেন 50% টাকা কিন্তু পেমেন্ট করে দেবেন এবং উপযুক্ত চালান নিয়ে রেখে দেবেন। কখন যাবেন, কোন কোন সিট চাইছেন, নিজেদের প্রেফারেন্স সবকিছু জানিয়ে নেবেন কিন্তু। এবং যে সময় দেবে আপনাদেরকে পরের দিন ভোরবেলায় আসার জন্য, সেই সময় থেকেও কিন্তু 10-15 মিনিট আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে গাড়ি দেখিয়ে দেওয়া হবে, মাল তুলে নেবেন এবং নির্ঝঞ্ঝাটে নিজেদের সিটে কিন্তু নিজেরা বসে পড়বেন। এবারে হচ্ছে এই শেয়ার গাড়ির একটাই অসুবিধা, যে অসুবিধাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না 10 জন কমপ্লিট হচ্ছে শেয়ার গাড়িতে, অর্থাৎ শেয়ার গাড়ির ক্যাপাসিটি হচ্ছে 10 জন, সামনে 2 জন, মাঝে 4 জন, পেছনে 4 জন, যতক্ষণ ওই 10 জন কমপ্লিট হচ্ছে শেয়ার গাড়ি কিন্তু মুভ করবে না। এবার বলে রাখি একটু ভোর ভোরই বেরোনোর চেষ্টা করবেন। সিজনে যদি আসেন সেই ভোরটা হবে কিন্তু 3:30 থেকে 4টের মধ্যে কিন্তু কেদারনাথের উদ্দেশ্যে গাড়িগুলো কিন্তু রওনা দিয়ে দেয় হরিদ্বার থেকে। আর যদি অফ সিজনে আসেন তাহলে কিন্তু 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু গাড়িগুলো কিন্তু রওনা দেয়। হরিদ্বার থেকে কেদারনাথের কাছাকাছি অর্থাৎ সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছানোর জন্য যে গাড়ির ভাড়াটা সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। যারা বাজেট ট্যুর করছেন অবভিয়াসলি হয় শেয়ার গাড়ি নইলে বাস প্রেফার করবেন, অথবা যদি কেউ চান যে একটু বিলাসবহুল ভাবে যাবেন তারা কিন্তু রিজার্ভ গাড়ি করতে পারেন। প্রচুর অফিস রয়েছে, যে কোনো গাড়ি কিন্তু রিজার্ভ করতে পারেন। বাজেট ট্যুরের কথা আসি এবারে। যারা চাইছেন শেয়ার গাড়ি করবেন তাদের জন্য কিন্তু এই মাথা পিছু 800 টাকা করে, যদি আপনারা অফ সিজনে যান তাদের জন্য কিন্তু ভাড়া। ওই সুমো গাড়ি 10 জন নিয়ে যাবে, অর্থাৎ একটা গাড়ি 8000 টাকা দিয়ে দিতে হবে আপনাকে ওই গাড়ির মালিককে বা ড্রাইভারকে, যাই হোক। আর যদি বাসে করে যান, বাসে করে কিন্তু রেড বাস আপনারা কিন্তু আগে থেকে বুক করতে পারেন, অথবা স্পটে যদি ঋষিকেশ থেকে চাপতে পারেন তো ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড। ওই 750 থেকে 800 বা 900 পর্যন্ত কিন্তু ভাড়া দিয়ে আপনারা কিন্তু অফ সিজনে ইজিলি পৌঁছে যেতে পারবেন। সিজনে কিন্তু এই ভাড়াটা দুগুণ অথবা দুগুণেরও বেশি হয়ে যেতে পারে। সুতরাং একটু তো প্রিপারেশন নিয়ে যাবেন সেই হিসাব মতো। তো হরিদ্বার থেকে আমরা শুরু করে দিচ্ছি শেয়ার গাড়ি করে জার্নি। আমাদের কেদারনাথের কাছাকাছি অর্থাৎ সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে আমাদের কিন্তু টাইম লাগবে ওই অ্যাপ্রক্স 9 থেকে 9.5 ঘন্টার কাছাকাছি। এবার এই জার্নি পথে আমাদেরকে কিন্তু 3বার গাড়ি দাঁড়াবে এবং 3বার গাড়ি 10 থেকে 12 মিনিট করে আমাদেরকে 3টে স্পট একটু দেখার সুন্দর করে সময় দেবে। আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই স্পট গুলো আপনারা খুব সুন্দর করে কাটাবেন, রাস্তার যে অপরূপ সৌন্দর্য সেগুলো খুব সুন্দর করে উপভোগ করবেন। যাদের বমির সমস্যা আছে বমির ট্যাবলেট খেয়ে নেবেন, খালি পেটে একেবারেই থাকবেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু পাহাড়ের রাস্তা দিয়ে উপরে উঠবো, যদি কারো শ্বাসকষ্টের কোনো রকম কোনো সমস্যা হয় সাথে একটু কর্পূর এবং হোমিওপ্যাথি ওষুধ কোকা 30 রাখবেন। আমরা কিন্তু এসে পৌঁছালাম ওই 9 থেকে 9.5 ঘন্টার মধ্যে কিন্তু সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে। সোনপ্রয়াগে পৌঁছে কিন্তু আমরা সোনপ্রয়াগে স্টে করব না, যতই কষ্ট হোক। আবারও বলছি, সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে গুটি গুটি পায়ে হাঁটা লাগাবেন, ভারী ভারী ব্যাগ তো থাকবেই, একটু কষ্ট তো হবেই। 20 মিনিটের কাছাকাছি হেঁটে এই ব্রিজ ক্রস করে ওপারে গেলেই কিন্তু শেয়ার গাড়ির সন্ধান পেয়ে যাবেন। ঝপঝপ শেয়ার গাড়িতে উঠে পড়বেন, 50 টাকা জনপ্রতি দিয়ে ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডতে নেমে গিয়েই আপনারা কিন্তু সোজা আবার গুটি গুটি পায়ে 10 থেকে 12 মিনিট হাঁটলেই আপনারা যে ট্রেকিং রুট কেদারনাথের উদ্দেশ্যে সেই গলিতে পৌঁছে যাবেন এবং গলির দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর হোটেল রয়েছে। একটু ঘুরে 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা যে কোনো একটি হোটেল নিয়ে নেবেন নিজেদের বাজেটের মতো। যদি সিঙ্গেল কেউ যান তারা কিন্তু ডরমিটরি নিয়ে নেবেন, মাত্র 150 থেকে 200 টাকা করে কিন্তু হোটেলের মাথায় মাথায় রুম রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে যাবেন মোটামুটি যদি একটু কম রেঞ্জের রুম নেন হয়তো আপনাদের অতটা পছন্দ হবে না, শুধু রাতের মাথা গোজাটুকুর দরকার, এর ব্যতীত তো আর কোনো কাজ নেই। সুতরাং একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করলে রুমটা কিন্তু একটু সেরকম একটু খারাপ হতে পারে, তো একটু মানিয়ে গুছিয়ে নেবে। পরের দিন এই গৌরীকুণ্ডর হোটেলের সামনের রাস্তা থেকে কিন্তু শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে পথ চলা।
রুম নিয়ে অল্প বিস্তর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন আশেপাশে মন্দাকিনী নদী একটু ঘুরে দেখার জন্য। স্রোতস্বিনী নদী কুলকুলু শব্দে বয়ে যাচ্ছে, অসাধারণ সুন্দর লাগবে আপনাদেরকে। এবং তারপরেই আশেপাশ থেকে কিন্তু অল্প বিস্তর খাবার খেয়ে নিন, তবে গৌরীকুণ্ডের খাবার খাওয়ার আগে একটু সাবধান। এই পাহাড়ি ফুড খেয়ে কিন্তু অনেকেরই কিন্তু ফুড পয়জনিং হয়ে যায়, বমি টমি শুরু হয়ে যায়। সুতরাং মহাদেবের দর্শনের উদ্দেশ্যে না যেতে পেরে অনেকে কিন্তু ফিরে যেতে হয়। এত কাছ থেকে এসে উল্টোপাল্টা খাবার খেয়ে যদি ফিরে যেতে হয়, তার থেকে কিন্তু দুর্ভাগ্যের কিছু নেই। সুতরাং খুব বুঝে শুনে খাবেন, এটুকুনি রিকোয়েস্ট রইলো, নইলে কিন্তু সমস্যা অনেকেরই হয়। খাবার দাবার খেয়ে অল্প বিস্তর ঘোরাঘুরি করে আবার রুমে ফিরে আসবেন। রুমে ফিরে একটু রেস্ট নিয়ে আপনাদের যেটা মেন কাজ হবে, অত যে বোচকা বুচকি এনেছেন সেখান থেকে সিলেক্টেড জামা কাপড়, ওষুধপত্র সবকিছু আলাদা করে সরিয়ে রাখা, এবং যে ব্যাগ নিয়ে আপনারা ট্রেকিং করবেন সে ব্যাগের ভিতর একবারে বুঝে বুঝে ভরে ফেলা। একেবারে হালকা রাখবেন ব্যাগকে, বেশি ভারী করবেন না। যত ভারী করবেন নিজের বিপদ তত নিজে ডেকে আনবেন। সিলেক্টেড একটা দুটো জামা কাপড়, অল্প বিস্তর ড্রাই ফ্রুটস, চকলেটস, এক বোতল জল নিয়ে যাওয়াই সাফিসিয়েন্ট, কেননা রাস্তায় যেতে যেতে আপনারা কিন্তু জল পেয়ে যাবেন। ওআরএস এর পাউচ রাখার চেষ্টা করবেন, এবং যে সমস্ত প্রয়োজনীয় ওষুধ, আবারও বলেছিলাম যে লিস্ট বলে দিয়েছিলাম, সেই লিস্ট অনুযায়ী ওষুধগুলোকে শুধু ব্যাগে ভরে মহাদেবের নাম নিয়ে কিন্তু রওনা দেবেন কাল সকাল থেকে। সেই জন্য ব্যাগটা গুছিয়ে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। ব্যাগটা গোছানো হয়ে গেলেই 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু গিয়ে রাতের খাবার খেয়ে একেবারে একটা নিশ্চিন্তে ঘুম দিন। যদি শরীরে কোনো রকম খারাপ মনে একটা প্যারাসিটামল খেয়ে নিন, কেননা ধকল তো যাচ্ছেই, কিন্তু আরো ধকল যাবে কাল সকাল থেকেই। দিয়ে একটা নিশ্চিন্ত ঘুম দিন। দুটো প্রয়োজনীয় বিষয় যেটা কিন্তু জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট, যে বাকি যে লাগে, যে এত যে পোটলা পুটলি, সেগুলো কোথায় রেখে যাবেন? সেগুলো কিন্তু এই হোটেলের রুমেই রেখে যাবেন। ওখানে কিন্তু প্রতিটা হোটেলে ক্লক রুমের ব্যবস্থা রয়েছে। হোটেল মালিক বা বাকি কর্মচারীর সাথে একটু কথা বলে রাখবেন, তারাই কিন্তু বলে দেবে যে প্রতিটা ব্যাগ পরপর রেখে একটা ছবি তুলে রেখে দেবেন। আপনারা ধরুন আপনাদের 6টা ব্যাগ হচ্ছে, 7টা ব্যাগ একসাথে রেখে দেবেন। ওনারা পরে কালেক্ট করে নির্দিষ্ট রুমে কিন্তু ওনারা রেখে দেবেন। বিশ্বাসের উপর সবকিছু ট্রিক হয়। রেটটা একটু আপনাদেরকে জানিয়ে দিই, ক্লক রুমে যদি রাকস্যাকের মতো বড় ব্যাগ হয় বা ওরকম ওয়েটের কোনো ব্যাগ হয়, সেগুলো 100 টাকা করে। আর বাকি ছোট ছোট ব্যাগ, যদি স্কুল ব্যাগের মতো সাইজের ব্যাগ হয় বা ছোট ছোট হ্যান্ড ব্যাগ হয়, সেগুলো কিন্তু 50 টাকা করে রাখা হয়। যদি ট্রলি ব্যাগ আনেন সেক্ষেত্রে কিন্তু ওই 150 থেকে 200, এবং বড় বড় ট্রলি ব্যাগ হলে 250-300 পর্যন্ত কিন্তু রেট চলে যায়। এবং বলে দেবো যে ট্রলি ব্যাগ না নিয়ে আসাটাই ভালো, কেননা এই ব্যাগ নিয়ে বারবার এপাশ ওপাশ করতে হবে। সুতরাং ট্রলি ব্যাগের থেকে কিন্তু পিঠের ব্যাগ থাকাটাই অনেক ভালো। পাহাড়ি রাস্তার ট্রলি ব্যাগ মোটেই কাজে লাগবে না, ট্রলি ব্যাগ নিয়ে আসবেন না। সেকেন্ড যেটা কোশ্চেন থাকে যে কটা নাগাদ বেরোলে সবচেয়ে বেটার হয়, সুতরাং 3:30 থেকে 4টার মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে যাওয়াটাই বেটার। কেননা যতটা পারবেন ভোরবেলায় হাঁটাটা এগিয়ে রাখবেন, স্মুথলি এগোবেন। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, যত রোদ উঠবে তত কিন্তু ডিফিকাল্ট। সুতরাং 3:30 থেকে 4টের মধ্যে কিন্তু আমরা কালকে ট্রেকিং শুরু করব। ভোর ভোর রওনা দেবো কেদারনাথের উদ্দেশ্যে। পরের দিন ভোরবেলা, অর্থাৎ যুদ্ধ বিজয়ের দিন, আজকেই কিন্তু আপনি মহাদেবের দর্শন পেয়ে যাবেন। সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে যাবেন মহাদেবের মন্দির প্রাঙ্গণে। সুতরাং খুব সাবধানে আমরা ভোরবেলা থেকে হাঁটা শুরু করব। হাঁটা শুরুর প্রথমেই আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে, একটা লাঠি কিনতে হবে। এই যে এরকম লাঠি, যেটা কিন্তু আমরা কেদারনাথ থেকে নিয়ে এসেছি, আপনারা ওখানে রেখেও দিয়ে আসতে পারেন। আমি স্মৃতি হিসাবে নিয়ে এসেছি, সুন্দর করে লিখেও রেখে দিয়েছি। তো এরকম লাঠি কিনতে পাওয়া যায়। লাঠিগুলোর দাম হচ্ছে কিন্তু এই 50 থেকে 60 টাকা। দামাদামি করলে অনেক বেশি জন একসাথে গ্রুপে থাকলে 40 টাকা করেও দিয়ে দেয়। বেচারাটা গরিব মানুষ, তো আপনারা নিয়ে নেবেন লাঠি। আপনি যদি হেঁটে না যান তাহলে কি কি অপশন রয়েছে আপনার কাছে? কিন্তু পিঠু রয়েছে। পিঠু মানে যারা আপনাকে পিঠে বসিয়ে নিয়ে যাবে। অফিসিয়াল রেট কিরকম চলে মোটামুটি আমি একটা এভারেজ বলছি, সিজন অনুযায়ী কিন্তু বেশিও হতে পারে। 3,500 থেকে অ্যাপ্রক্স কিন্তু 6,000 পর্যন্ত কিন্তু চলে যায়। দামাদামির উপর ডিপেন্ড করছে কিন্তু, এবং কখন যাচ্ছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তার থেকে বড় কথা, পালকি আছে, 4 জন মিলে কিন্তু আপনাকে একটা মুভিং ফর্মে কিন্তু আপনাকে সুন্দর করে নিয়ে যাবে। সেটা একটু আপনি রিল্যাক্সে যাবেন, সেটা কিন্তু ওই 5,000 থেকে 8,000 টাকার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে। তারপরে কিন্তু রয়েছে যেটা ইজি, প্রচুর মানুষজন যায়, যেটা আমরা জানি ঘোড়ায় করে যাচ্ছে বা গাধায় করে, ওই যাই হোক মোটামুটি একই রকমই, যাদের জন্য কিন্তু সাধারণ মানুষের প্রচুর প্রবলেম হয়। সেটা কিন্তু অফিসিয়াল রেট ওই 2,300 থেকে 3,000-এর মধ্যে। কিন্তু সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে এরও কিন্তু রেটের তারতম্য ঘটে। এগুলোতে গেল মোটামুটি একটু কম রেঞ্জের ব্যাপার। এবার হাই রেঞ্জের যারা ভাবছেন যে আপনারা হেলিকপ্টার পরিষেবায় যাবেন, তাদেরকে কিন্তু গৌরীকুণ্ড আসার দরকার নেই। তারা কিন্তু গুপ্তকাশী, ফাটা বা সার্সি থেকে আপনারা কিন্তু হেলিকপ্টার পরিষেবা নিতে পারেন। আগে থেকে বুক করে রাখবেন, প্রচুর চাহিদা এখন, এবং কিন্তু এখন ফ্রিকোয়েন্সিও বাড়ানো হচ্ছে, সুতরাং খুব একটা অসুবিধা হবে না। রেটটা একটু জানিয়ে রাখি, 6,000 থেকে 10,000, 12,000 পর্যন্ত মুভ করে, রেট হেরফের করে। রাউন্ড ট্রিপ মানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। সমস্ত মাধ্যমগুলো আপনাদের সামনে তুলে ধরলাম একবারে ইজিলি। আমরা বাজেট ট্যুর প্ল্যান করি, আমরা নিজেরাও হাঁটা পথে গেছি। আপনাদেরকেও হাঁটা পথে যেতে গেলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে সেগুলো একটু জানিয়ে রাখি। প্রথমেই যেহেতু আপনারা ভোর ভোর বেরোবেন, একবারে অন্ধকারে হাঁটা শুরু করবেন, তো একটু এদিক ওদিক রাস্তায় পা মুচকে গেলেই কিন্তু সমস্যা। সুতরাং খুব দেখে দেখে কেয়ারফুলি রাত্রিকালীনটায় কিন্তু পা ফেলবেন। পাহাড়ি ঝর্ণা মাঝে মাঝে পড়বে, জুতো কিন্তু প্রথম থেকে একবারে ভেজাবেন না, শু কভার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নইলে কিন্তু এই ঘোড়ার পায়খানায় জুতো মুতোর অবস্থা কিন্তু একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে। একবারে স্পিডে হাঁটার চেষ্টা করবেন, একটা নির্দিষ্ট টাইমিং রাখবেন, একটু হোল্ড করবেন, দিয়ে আবার একটু হাঁটবেন। মাঝে মাঝে কিন্তু মুখ চালাতে থাকবেন, চকলেট, চুইং গাম, চিড়ে ভাজা, মুড়ি,
বাঙালির তো ভাই মুড়িতে, এগুলো কিন্তু অল্প অল্প চিবোতে চিবোতে আপনি হাঁটতে পারেন। আর যদি খুব টায়ার্ড মনে হয়, টাইমে টাইমে ধরুন 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু অল্প বিস্তর করে ওআরএস আপনারা কিন্তু খেতে থাকবেন। জলের পরিমাণ বড্ড একবারেই কম হতে দেবেন, আবার প্রচুর জলও খাবেন না। আপনারা ভাবতে পারেন যে রাস্তায় বাথরুম পেলে কি করব, মোটামুটি 2-3 কিলোমিটার ছাড়া ছাড়া কিন্তু পাবলিক টয়লেটের একটু ব্যবস্থা করে রাখা রয়েছে। কোথাও কোথাও সামান্য পয়সা দিয়ে কেউ ব্যবসা খুলে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্টের পক্ষ থেকে ফ্রিতেই করা রয়েছে। তো আপনারা কিন্তু বাথরুম করে আসতে পারেন, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। 5টা থেকে 5:30টার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত ধরনের খাবার কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়। পাহাড়ি রাস্তায় কি খাবার পাবেন, আবারও বলছি, ওই ম্যাগি এবং পরোটা। পরোটা মানে কিন্তু শুধুই একটা আলুর পরোটা দেবে, তার সাথে আচার দেবে, এই খেয়েই কিন্তু আপনাকে থাকতে হবে। এছাড়া ফ্রুট স্যালাড, যেগুলো খাওয়া কিন্তু অনেকটা উপকারী হবে অ্যাকচুয়ালি। এছাড়াও কিন্তু শরবত টরবত এগুলো কিন্তু রাস্তা পথে পেয়ে যাবেন। এই হাঁটাটা তো আর অল্পক্ষণের হাঁটা নয়, প্রায় দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা। যারা পরিবারকে নিয়ে যাবেন তাদের সময় লেগেই যাবে, যতই আপনারা বলুন পারবেন না, কেননা খুবই কষ্টের জার্নি। হাঁটা প্র্যাকটিস করতে কিন্তু এই কারণেই বলেছিলাম, অল্প অল্প গিয়ে কিন্তু কুকুরের মতো হাঁপাবেন একেবারে, মানে খুব খারাপ পরিস্থিতি, ছবি টবি তুলতে আপনার এনার্জি থাকবে না, করুণ কন্ডিশন, কিন্তু আপনি দেখবেন আপনার মতো হাজারো হাজারো মানুষ কিন্তু এগিয়ে চলেছেন। সুতরাং ডিমোটিভেট হবেন না, আপনি পারবেন, আপনাদের দম আছে বলেই আপনারা এসছেন, এতদূর এসছেন, মহাদেবের ডাকে, মহাদেবের নাম স্মরণ করে কিন্তু এগিয়ে যাবেন। সাবধান থাকবেন কিন্তু ঘোড়াদের থেকে, ঘোড়ারা কিন্তু যখন তখন যা ইচ্ছা করতে পারে। ঘোড়া এলেই আপনারা লাঠি দিয়ে অল্প বিস্তর মাটিতে আঘাত করবেন, যাতে সাউন্ড শুনে ঘোড়ারা একটু অন্যদিকে যায়। একেবারেই আপনারা কিন্তু ধার ঘেঁষে মুভ করবেন না, কেননা রাস্তাঘাটের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। খুব সাবধানে উঠবেন। রামবাড়া পর্যন্ত পৌঁছে গেলে আপনি কিন্তু ভাববেন যে 50% একটা ট্র্যাক আপনি কিন্তু কমপ্লিট করেছেন। রাস্তায় রাস্তায় শেড দেওয়া আছে, যদি বৃষ্টি টিষ্টি পড়ে তো সেই শেডের তলায় দাঁড়াতে পারেন, অথবা গৌরীকুণ্ড থেকে কিন্তু রেনকোট কিনে নিয়েও মুভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন বৃষ্টি পড়বে রেনকোটটা চাপিয়ে নেবেন, ওই 100 থেকে 150 টাকার মধ্যে কিন্তু রেনকোট আপনারা পেয়ে যাবেন। এই করতে করতে কিন্তু রামবাড়া ক্রস করে যখন আপনারা এই ব্রিজ ক্রস করবেন এই স্রোতস্বিনী নদীর উপর দিয়ে, জাস্ট অসাধারণ লাগবে। কিন্তু এর পরেই রয়েছে কিন্তু আসল টুইস্ট, এরপর থেকে রাস্তাগুলো কিন্তু এই লেভেলের খাড়াই হয়ে যাবে। তো এতটাই কষ্ট হবে ওই রুট গুলো উঠতে, যে 50% আপনি হেঁটে এসেছেন ওটা আপনার কাছে জল ভাত মনে হবে তখন। খুবই কষ্টকর রাস্তা। এবং তারপর থেকে যেটা শুরু হবে, প্রচন্ড পরিমাণ হাঁপানি হতে পারে, একটু করে কোটপুর শুনবেন, জাস্ট 10 পা গিয়ে আপনার মনে হবে একটু যেন ওয়েট করি। কখনোই বেশিক্ষণ ধরে বসে পড়বেন না, মুভ রাখবেন একটা যাওয়ার, যে আমি 1 মিনিট রেস্ট নিলাম, 5 মিনিট 6 মিনিট যাওয়ার পর আবার 1 মিনিট রেস্ট নেবো, এই করে করেই কিন্তু এগোবেন। রামবাড়া ক্রস করার পর থেকে কিন্তু শুরু হবে শর্টকাটের একটা ব্যাপার। এই শর্টকাটটা কি? শর্টকাট মানে পাহাড়ি রাস্তার গ্যাপে গ্যাপে এই জিগজ্যাগ রাস্তা দিয়ে কিন্তু শর্টকাটে আপনি কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে যাবেন, অন্য প্রান্তে। যেখানে কিন্তু 4 বার জিগজ্যাগের রাস্তা, হয়তো একবারেই আপনি 5 মিনিট ক্রস করে পৌঁছে যাবেন। যেহেতু শর্টকাটে পৌঁছাবেন, একটু কষ্ট তো আছেই, কিন্তু খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। অনেক মানুষজনই শর্টকাট নেবেন, আপনারাও কিন্তু শর্টকাট নিতে পারেন। তবে শর্টকাট গুলো তখনই বেশি এফেক্টিভ নামার সময়। যখন নামবেন তখন প্রচুর শর্টকাট নেবেন। পাহাড়ি রাস্তা 2 কিলোমিটার যাওয়া মানে আপনার মনে হয় আমি 10 কিলোমিটার হেঁটে ফেলেছি, মানে কিলোমিটার কিছুতেই কমবে না, সময় শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। শেষ 4 কিলোমিটারে খেলা আরো ইন্টারেস্টিং হবে, যখন ওই ছোটি লিঞ্চলি বড় লিঞ্চলি এই জোনগুলো আপনি যখন পেরোবেন, শর্টকাট নিতে নিতে এগোতে থাকবেন, বুঝতে পারবেন যে খাড়াইয়ের পরিমাণ আরো বেড়ে গেছে এবং আরো বেশি ডেঞ্জারাস হয়ে উঠছে ট্র্যাক। যত মহাদেবের কাছ পর্যন্ত এগোচ্ছেন, কষ্টের পরিমাণ ততই বাড়তে থাকবে, মানে ইনফিনিটি লেভেলের একটা কষ্ট আপনি অনুভব করতে পারবেন, যে আপনি হয়তো আর পারছেন না, কিন্তু মনের জোর হারাবেন না, এগিয়ে যাবেন মহাদেবের দর্শনের জন্য। ফাইনালি সমস্ত কিছু বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কিন্তু এসে পৌঁছবেন বেস ক্যাম্পে। এই বেস ক্যাম্প থেকেও কিন্তু আবার মহাদেবের মন্দির প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। বেস ক্যাম্প কেন বলছি, বেস ক্যাম্প পর্যন্ত কিন্তু এই ঘোড়া পিট্টু ডুলি এরা কিন্তু আপনাকে এখানেই ছেড়ে দেবে। বেস ক্যাম্পে পৌঁছে এবার আপনাদের মেন যেটা কাজ হবে, হোটেল বা তাঁবু খুঁজে বের করা, কোথায় আপনারা থাকবেন। বেস ক্যাম্প থেকে চুপচাপ সোজা রাস্তা বরাবর এগিয়ে আসবেন আরো 1 থেকে 1.5 কিলোমিটার। অনেক লোকজন বলবেন হোটেল লাগবে কিনা, এই লাগবে কিনা, কারোর কথায় কোনো কানই দেবেন না, সোজা এগিয়ে আসবেন স্মার্টলি, যেন আপনি সবকিছুই জানেন। জাস্ট দুদিকে কিন্তু আপনারা টেন্ট দেখতে পাবেন ওই 1-1.5 কিলোমিটার এগিয়ে আসার পরেই। সেখানে কিন্তু সিঙ্গেল যে টেন্ট, তার রেট প্রাইস কিন্তু চলে 200 থেকে 300 টাকা করে, একটু দামাদামি করে নেবেন। এবং বাথরুমটা কিন্তু আপনাকে কিন্তু ওই কমন যে টয়লেট সেগুলো কিন্তু ইউজ করতে হবে, 10 টাকা করে কিন্তু যে রেট, সেই বাথরুমের চার্জ কিন্তু লাগবে, কারণ অ্যাটাচ কিছু আপনি কিন্তু পাবেন না। এছাড়াও কিন্তু টেন্ট ওই 6 জনের গ্রুপের জন্য থাকে, তো বন্ধু বান্ধবদের টিম নিয়ে এলেও কিন্তু ওটাই বেশ। ওর ভেতরে রুম হিটার, ঠান্ডা কাটানোর জন্য যাবতীয় কিন্তু মাল মেটেরিয়াল সবকিছু দিয়ে দেওয়া হয়, প্রোভাইড করা, ওটা কিন্তু খুব সুন্দর। এবার যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারাও কিন্তু তাঁবুর থেকে একটু ভালো ভার্সন, ছোট ছোট কটেজ করা আছে, সেগুলোতে কিন্তু থাকতে পারেন। মোটামুটি 3 থেকে 4 জন ইজিলি কিন্তু থেকে যাবেন, কিন্তু বাথরুম কিন্তু ওই একই কমন বাথরুম আপনাকে ইউজ করতে হবে। সুতরাং এখানেও অনেকের প্রবলেম হতে পারে, তাদের জন্য বেস্ট সলিউশন জিএমভিএম এর যে রুমগুলো রয়েছে, সেখানে কিন্তু ডরমেটরিও পাওয়া যায়। তো একটু খোঁজ খবর করে সেখান থেকে কিন্তু আপনাদেরকে রুম বুকিং করতে হবে, কস্ট একটু বেশি পড়বে।
যেমন ধরুন একটা রুম, টোটাল রুম, সেখানে 6টা বেড রয়েছে, 6টা বেডের ভাড়া কিন্তু হচ্ছে 7,200 টাকা, অর্থাৎ 1,200 টাকা করে কিন্তু জনপ্রতি সেখানে কিন্তু সাবমিট করতে হবে। এছাড়াও যারা চাইছেন যে মন্দির প্রাঙ্গণেই থাকবেন, তারা আরো মুভ করে ওই 2.5 কিলোমিটার ট্র্যাক কমপ্লিট করে মন্দিরের আশেপাশে জোনে কিন্তু আপনারা থাকতেই পারেন, খুব একটা কোনো অসুবিধা হবে না। তবে রেট কিন্তু আকাশ ছোঁয়া। এর থেকেও যারা সাশ্রয়ী চাইছেন তাদের জন্য একটা বেস্ট অপশন বলে দিচ্ছি, নিজেরা একটু তাঁবু বা টেন্ট নিয়ে আসার চেষ্টা করবেন। একটু যখন মন্দির চত্বর হালকা হয়ে যাবে রাত্রি বিরেতে, কেদার মন্দিরের ঠিক পেছনেই আপনারা আপনাদের টেন্ট দেবেন। কোন রকম কোনো পুলিশি সমস্যায় কেউই পড়ে না, আপনি নিশ্চিন্ত ওখানে রাত্রিবাস করতে পারবেন। 1.5 কিলোমিটারের ছোট ট্র্যাক করে মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন কেদার ভগবানের সন্ধ্যারতি দর্শনের জন্য। মিস করবেন না, জীবনে একবার যখন এসে পৌঁছেছেন, যতই কষ্ট হোক বা যতই নাই চলুক, মহাদেবের দর্শন কিন্তু সন্ধ্যেবেলাতেই করে নেবেন। খুব সুন্দর দর্শন হয়, সন্ধ্যেবেলায় ভিড় একটু কম থাকে তুলনামূলক। আমি আবার বলছি অফ সিজনে, পিক সিজনে কিন্তু সবসময় ভিড় থাকে, কোনো রকম কোনো ছুটকারা নেই। সুন্দর করে ভগবানের সন্ধ্যারতি দেখবেন, ওখানে মন্দির প্রাঙ্গণে একটু বসে সময় কাটাতে পারেন। এছাড়াও একটা বেস্ট সলিউশন হচ্ছে আপনারা কিন্তু লাইন দিয়ে কেদার মন্দিরের গর্ভগৃহ দর্শন কিন্তু রাত্রিবেলায় করে নিতে পারেন। তাহলে কিন্তু সকালবেলাটা আপনি অনেকটা ফ্রি পেয়ে যাবেন আশেপাশে সাইট সিনিং গুলো ঘুরে দেখার জন্য। রাত্রিবেলা দর্শন করে এসে আপনি খাবার দাবার করে খেয়ে তো শুয়ে পড়েছেন, কিন্তু ভোর ভোর আপনাকে উঠতেই হবে যদি কারোর ইচ্ছে থেকে যে ভোরবেলায় দর্শন করবেন। সেই জন্য কিন্তু 3:30 থেকে 4টে থেকে কিন্তু লাইন দিতে হয়, প্রচুর ভিড় হয় যেহেতু। সুতরাং ওই লাইনে দাঁড়িয়ে আপনি কিন্তু কেদার মন্দিরের গর্ভগৃহ যখন 5:30 6টায় যখন ব্রহ্ম মুহূর্ত সেই সময় খোলে পুরোহিতরা একটা নির্দিষ্ট টাইম জোনে, তারপর থেকে কিন্তু দর্শন করানো শুরু হয়। সুতরাং অনেকটা টাইম এখানে লেগে যাবে, সেই জন্য বলেছিলাম যে রাত্রিবেলায় দেখে নিলে কিন্তু এই ঝামেলাটা থেকে মুক্তি পাওয়া যায়। পুজো দেওয়ার ব্যাপারটা আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, ডালি দিয়ে কিন্তু আপনারা লাইন দিয়ে পুজো দিতে পারেন। ডালির মূল্য কিন্তু 100 200 300 এরকম কিন্তু রেট ঘোরাঘুরি করে। এরপর আসে ভিভিআইপি লাইন নিয়ে। জাস্ট মন্দিরের বাঁদিকের গেট দিয়ে কিন্তু 5,000 থেকে 6,000 টাকার একটা করে কুপন কেটে 3 থেকে 4 জনের টিম একটু কনভিন্স করতে পারলে 5 জনকেও কিন্তু পুরোহিতরা আলাদা করে গর্ভগৃহতে লাইন ছাড়া কিন্তু ঢুকে পুজো পার্বণের ব্যবস্থা করে দেন। এছাড়াও কিন্তু স্পেশাল কিছু পুজো হয় যেগুলো কিন্তু রাত 12টার পরে হয়, রাত্রিকালীন যে পুজোগুলো, সেগুলোর জন্য কিন্তু একটু মন্দিরের পুরোহিতদের সাথে কথা বললেই কিন্তু আপনারা সবকিছু ডিটেলস জেনে যাবেন। রাত্রিকালীন দর্শন আর দিনের বেলার দর্শনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। দিনের বেলা এই জন্যই আপনাদেরকে বলেছিলাম হাতের সময়টা বেশি রাখবেন, সকাল সকাল ভৈরব বাবার মন্দির দর্শন করে নেবেন, তারপরে এসেই কেদারনাথ মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখুন, এক্সপ্লোর করুন, এবং তার থেকেও বড় কথা বসে বেশ কিছুক্ষণ সময় কাটান ভগবান কেদারের মন্দিরের এই সামনে। কেননা জীবন হয়তো একবারই আপনি আসতে পেরেছেন, হয়তো পরে আর কবে আসতে পারবেন কি পারবেন না, এই মুহূর্তটাকে এনজয় করুন, লাইনে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করবেন। এই জন্য বলেছিলাম সন্ধ্যেবেলা কিন্তু গর্ভগৃহ দর্শন করে নেবেন খুব ইজিলি। তারপরে মন্দির চারিদিকে পরিক্রমা করুন, পেছনে ভীমশিলা দর্শন করুন, আদিগুরু শঙ্করাচার্যের সমাধির পেছনে দিগন্ত বিস্তৃত জায়গা, মানে এত সুন্দর লাগবে আপনাদের, জাস্ট মানে যতবার ভাবছি এখনো ওই জায়গাতেই পৌঁছে যাচ্ছি। তারপর ফিরতি পথে যে ওম, যেটা কিন্তু খুব ট্রেন্ডিং এ ছিল, 4 ভাগে ভাগ করে কিন্তু এই ওমকে স্থাপন করা হয়েছে কেদারনাথ মন্দিরের ঠিক সামনে, এগুলো কিন্তু আপনারা দর্শন করতে ভুলবেন না। মন্দিরের দর্শন পর্যন্ত সব গল্প বলে দিলাম, এবার আবার নিচে নামার গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। জাস্ট 11টার মধ্যে কিন্তু আপনারা টার্গেট নেবেন হোটেল লিভ করে, অর্থাৎ হোটেল থেকে চেক আউট করে নিচের দিকে নামতে শুরু করা, অর্থাৎ গৌরীকুণ্ডে টুয়ার্ডস নামার জন্য। প্রচুর শর্টকাট পাবেন, শর্টকাট কিন্তু খুব ইজিলি কেয়ারফুলি কিন্তু আপনারা শর্টকাট ইউজ করবেন, এবং শর্টকাট ইউজ করবেন না একবারে আমি বলবো না, নইলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। বড় লিঞ্চলি ছোট লিঞ্চলির মাঝখানে এত বড় শর্টকাট আছে যে আপনারা খুব সহজেই কিন্তু 6-7টা টার্নিং ইউহি মানে জাস্ট টুটকিতে কিন্তু শর্টকাট ইউজ করে কিন্তু আপনারা টপকে যেতে পারবেন। নামার সময় কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটা একটু জানিয়ে রাখি আপনাদেরকে, যেহেতু নামার সময় স্পিড একটু বেশি থাকবে, সুতরাং পা কিন্তু বারবার টুইস্ট হয়ে যেতে পারে, সুতরাং খুব সাবধানে নামবেন। আবারও সিমিলারলি ঘোড়া আসছে দেখলে আপনারা সাইড দিয়ে দেবেন, ঘোড়ার পায়খানাতে রাস্তা ভর্তি থাকবে, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স কিন্তু 100%, প্রচুর মানুষজন পড়ে যায়, মাথা ব্যথা ফেটে যায়। খুব সাবধানে পা টিপে নামবে। নামার সময় কিন্তু খুব স্পিডেই নামবো, মোটামুটি অ্যাপ্রক্স 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে কিন্তু আমরা গৌরীকুণ্ড পৌঁছে যাবো। গৌরীকুণ্ড পৌঁছে আপনার যেটা প্রথমে কাজ হবে, সেই ক্লক রুম থেকে সেই সিমিলার হোটেলে পৌঁছাবেন, অন্য হোটেলে চলে যাবেন না। সেখান থেকে কিন্তু ব্যাগের ছবি দেখিয়ে আপনারা কিন্তু ব্যাগগুলোকে কালেক্ট করে নিয়ে উপযুক্ত পেমেন্ট দিয়ে সেদিন কিন্তু গৌরীকুণ্ডে স্টে এর কথা আর ভাববেনও না। যতই কষ্ট হোক আবারও হাঁটা লাগাবেন, ওই প্রথমে মিনিট 12 থেকে 15 অন্ধকার দিয়ে আপনারা কিন্তু হেঁটে যাবেন গৌরীকুণ্ডের যে শেয়ার গাড়ি স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের দিকে 50 টাকা জনপ্রতি দিয়ে সেই ব্রিজ ক্রস করে কিন্তু আপনারা আবার পৌঁছবেন কষ্ট করেই সোনপ্রয়াগে রাত্রিবাস করবেন। যদি আপনাদের ট্যুর মনে হয় এখানেই শেষ, কেদারনাথ ধামই ঘোরা ছিল আপনাদের মেন ট্যুর, তো আপনাদের ট্যুর এখানেই শেষ হলো। সোনপ্রয়াগ থেকে পরের দিন হরিদ্বারের উদ্দেশ্যে শেয়ার গাড়ি ধরে আপনারা আবার বেরিয়ে যাবেন এবং সেখান থেকে হাওড়া বা নিজেদের বাড়ি ইজিলি পৌঁছে যাবেন। যদি আমাদের এক্সটেন্ডেড ট্যুর করার প্ল্যান থাকে, সুতরাং ডে 6 আমরা কিন্তু
সোনপুরাক থেকে মুভ করতে পারি বদ্রীনাথ অথবা তুঙ্গনাথের উদ্দেশ্যে। এত কিছু তো বললে দাদা, এবারে মূল কাজের কথাটা বলো, কত টাকা নিয়ে ঘর থেকে বেরোবো? এটা অনেকেই জিজ্ঞাসা করো। যারা সোলো যাচ্ছ বা বাজেট ট্যুর করছো, আমি আবারও বলছি, হাতে 5,000 টাকা থাকলে কিন্তু তোমরা কেদারনাথ ঘুরে চলে আসতে পারবে, এটা সত্যি কথা। কিন্তু আমি বারবার বলবো আরো 5,000 টাকা অর্থাৎ টোটাল 10,000 টাকা নিয়ে তোমরা কিন্তু মুভ করো। কেননা রাস্তাঘাট এতটাই ট্রিকি, এতটাই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। যখন এসেছো নিজের আত্মীয় পরিজন সকলের জন্য কিছু গিফট নিয়ে যেতে তোমার ইচ্ছে হতেই পারে। এখানকার সবচেয়ে ভালো গিফট হবে এখানকার জল। কেদারনাথ মন্দিরের প্রাঙ্গণের জল কিন্তু প্রচুর মানুষকে গিফট দিতে পারো, সুতরাং এর থেকে পবিত্র জিনিস কিন্তু আর হতেই পারে না। এছাড়াও যদি শোপিসের মধ্যে দিতে চাও, কেদারনাথ মন্দিরের ছোট ছোট ডেমো পাওয়া যায়, সেগুলোর দামও কিন্তু খুব নমিনাল, সেগুলো কিন্তু তোমরা কিনে নিতে পারো তোমাদের পরিবার পরিজনের জন্য। হর হর মহাদেব। সবকিছুর আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের পুরো পর্ব জুড়ে। কেমন লাগলো আজকের এই এপিসোড অবশ্যই কমেন্টে জানিও। সব তথ্য দেওয়ার চেষ্টা করেছি, ইচ অ্যান্ড এভরিথিং। যদি এখনো তোমাদের মনে কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আপ্রাণ উত্তর দেওয়ার চেষ্টা করবো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।